হুমায়ূন আহমেদের লেখা অপেক্ষা উপন্যাস বইটি পার্ট ১২। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো সুর করে কী যেন বলেন, শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে ওঠেন। বলেছিল, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলছেন, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলি কি বুঝতে পারছো না? উনি কি সবসময় এরকম করেন, না আজই করছেন? প্রায়ই করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারদিকে খুব উঁচু করে দেওয়াল দিয়েছে। দেওয়ালে আবার সুচালো লোহার শিক বানানো, যেন চোর দেওয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেট দারোয়ান নেই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেওয়া। রাতে বিরেতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে। ৩ তলা বাড়ি, একতলা দুজন ভাড়াটে থাকেন, ৩ তলায় দুজন ভাড়াটে, ২ তলায় সবাই নিয়ে থাকেন বাড়িওয়ালা। এদের কারোরই সঙ্গে সুরাইয়ার কোনো যোগাযোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়ার পাশে ডান দিকে ফ্ল্যাট থেকে আব্দুল মজিদ সাহেব, বেটে খাটো মানুষ, গাট্টা গাট্টা চেহারা, মুখে সব সময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে নিয়ে বের হন, তখন ভুর ভুর করে দরজা বন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকানি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবারই হচ্ছে, এভাবে তাকাবেন না, আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উল্লের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যতই বড়ই হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজায় ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথাও টেলিফোন করবে ভাইজানের বাড়িতে, তাকে কি বলবে, ভাইজান 10টার ভেতরে ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ, ভয়ঙ্কর বিপদ। এই কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবেন, এত রাত কোথায় খোঁজ করবে? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরে থাকেই। অফিস কি কেউ রাত 1টা পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাওয়া। নাম হাসানুজ্জামান, বয়স 32, পরেন চেক ফুল শার্ট, খয়েরি দেখতে, সুন্দর হালকা পাতলা। টেলিফোনের তার গলায় স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। সি সি, এইসব সে কি ভাবছে? হাসপাতালের কথা মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসছে ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারান্দায় বইসা আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগম ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে আসছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি এবং গান গেয়ে কাটাবেন। সুরাইয়া বলল, আম্মা, ও এখনো ফেরেনি। রাত কত হইছে? 2টা বাজে 5 মিনিট। রাইত তো মেলা হইছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও, তুমি গিয়া ভাত খাও। চিন্তার কিছু নাই। পুরুষ মানুষ 2-1 রাত দেরি কইরা এইটা নিয়া বন্ধু বান্ধবের বাড়িতেও তাস খেলে না মা? খেলে না বইল যে কোনোদিন খেলবো না এমন কোনো কথা নাই।
বিলাই জাত, যাও ভাত খাইতে যাও, আমি বসতেছি, যাও কইলাম। সুরাইয়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়ার পর্যন্ত তার শাশুড়ি এই একটা বিষয় নিয়ে কথা বলতে থাকবেন, ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরাইয়া প্রচণ্ড খিদে পেঁচিয়ে খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছে। এখন একেবারে খিদে নেই, বমি বমি ভাব হচ্ছে। এক গ্লাস লেবু শরবত বানানো যায় ঘরে, আর কিছু থাকুক আর না থাকুক লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারে না, গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফেনা মাখা থাকতে হবে, ফ্যান ভাত থেকে ধোঁয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরাইয়া চুলা ধরালো। রাতে বেলা হাসান যখন বলে ভাত বার খিদে লেগেছে, তখন সে চুলা ধরিয়ে আধা পট চাল দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে বসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাঁধতেও তো কিছু সময় লাগবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারে না, খাটে বসতে পারে না। রাতে ঘুমানোর সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরাইয়া মেঝেতে বালিশ খাটি দিয়ে চেয়েছে, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ান না? বুড়া মাইনষের রক্তে কোনো টেস্ট নাই গো বৌমা, শৈল্য মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলি ঝড় করছে যেন এরা মূল্যবান কোনো প্রাণী। এদের মৃতদেহগুলো প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধড়ফড় করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরেছে না কেন? এই বয়সের সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার 70 বছর বয়সে জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিতেই হাত টেনে নিল রাঙ্গা বউ, ইন্দুরে কামড় দিচ্ছে। কবুতরের বাসাতে ইন্দুর না, সাপ, বিরাট এক সাপ তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বের হয়ে গেল। দুজনেই হতভম্ব। আকলিমা বেগমে দিশা হারালেন না, সঙ্গে সঙ্গে পাটের কোষ্টা দিয়ে হাত বাঁধলেন। ওঝা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধ হাতে ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁসের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলল। বলল, হাত চল্লা যাইতাছে, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেল। এইসব কথা আকলিমা বেগমের মনে করতে চান না, তবু মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়ে ধড়ফড় করে মরে গেল। এই দুঃখ কম কি? জগতে কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ, দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাতের পর রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে কি ভিন্ন ব্যাপার। কিছু রাতকে এই জন্য বলে কাল রাত, কাল দিন বলে কিছু নেই।
এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন নরম মেয়েগুলি কঠিন বিপদ সামলা দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না, চিত হয়ে পড়ে যায়। এই শক্তের একটা গেরাইম্মা নাম পারে না। আম্মা চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরের এলে তার চা খাবার রোগে ধরে। বউটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামল দিতে পারবে। বৌমা বাজে কয়টা? 2:25। রাত কাটতে বেশি দিন নাই। তুমি ভাত খাইছো? তুমি ভাত খাও নাই, মিছা কথা বলছো। মুরব্বির সাথে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়া আমার সামনে বও, তোমার লাগে আলাপ আছে। সুরাইয়া চেয়ার টেনে বসলো। কেন জানি আর হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা মন দিয়া শোনো, আমি একটা গণা গুনছি। গণার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবা না। সে আসবো সকালে। কি গণা গুনছেন? সেটা তুমি বুঝবা না। আমি পুরনো কালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্য কিছু মিথ্যা কথা বলা। এই মিথ্যা বলার জন্যে তার পাপ হয়েছে, আবার মেয়েটার মন শান্ত করার পণ্য হচ্ছে। পাপ পুণ্যের কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে, তাকে বাথরুম করাতে হবে। সুরাইয়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চেয়ারে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরছে না, এই দুশ্চিন্তা এখন আর তার মাথায় নেই। গনার ব্যাপারে যা বলেছেন তা সবই মিথ্যা। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বউটা তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্য সে খুবই ব্যস্ত। আকলিমা বেগম ঘুম পাচ্ছেন, তিনি বারান্দা থেকে উঠলেন, কিছুক্ষণ ঘুমালেন। কাজে আসবে, সকালে কোনো ভয়ঙ্কর সংবাদ এসে উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করলো, পানি খেলো, সবকিছু ঘুমের মধ্যে। সুরাইয়া তাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যে সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায় পেটে কৃমি হওয়ার বিচিত্র না। সুরাইয়া ক্লান্ত গলায় ডাকলো, ও বাবু, ও বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি তোমার বাবা এখনো আসতেছে না কেন গো বাবু? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবারও বলল, আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরাইয়ার পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলে প্রথম যে কাজটা করে বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালে। তার জন্যে বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরাইয়ার শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়ে যে দেখবে সেই শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে, গিয়ে যদি চোখে সে না দেখে সে না। ইমনের দাদি নামাজের অজু করছে। রাত বিরেতে অজু করার অভ্যাস। নামাজের জন্য অজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরাইয়া উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাতে বাড়িয়ে দেওয়ালে ধরতে চেষ্টা করলো, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরল।
ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না। রিকশায় চললে মনে হয় কাত হয়ে রিকশা পড়ে যাবে, সে ছুটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ 7 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগের মুহূর্তে সে পট জাতীয় মুজিব ভাইয়ের মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙ্গার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে, সে গন্ধটা হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসাবে দেখবে ট্রাকের মাডগার্ড। ফিরোজের বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশা উঠলেই সে সারাক্ষণ পেছনের দিকে তাকিয়ে থাকে, এই বুঝি ট্রাক এলো। বিদেশে এ জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেত। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে, সে যেন করছে। ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ, যে রিকশা পছন্দ করে না, তারপরও প্রায় সারাদিনই রিকশার ওপর থাকে। রিকশা ভাড়া করে ঘন্টা হিসাবে সারাদিনের জন্য ভাড়া করলেও সস্তা পাওয়া যায়। সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত ভাড়া 200 টাকা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং মাঝে মধ্যে চা 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েক জায়গা ফিরোজে সারাদিনের জন্য রিকশা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবেন। ভদ্রলোকের নাম রাকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তায় পরকাল, মন্ত্রতন্ত্র, ভূত প্রেত বিষয়ক। দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গর্জটা তার গত কয়েক মাস ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সে টাকার শোক মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরে আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন বলে তিনি হাই তুলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসের হাই আগ্রহ করে জিডি এন্ট্রি করেছিলেন। তারপর জিজ্ঞেস করেছিলেন, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? তিনি বললেন, কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করবেন? সব থানায় ইনফরমেশন করা হয়। তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলি থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না।
কিছু করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখেই এরা কুল পায় না, আবার মানুষ খুঁজতে বের হবে। তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দেই কেন? রেকর্ডের জন্য দেই। একটা রেকর্ড থাকলো, থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন। ভাই মিসিং। হতে পারে না। জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যেই এ ধরনের কেস গোটা দশকের দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়ে টেনে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রথলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসাবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে বলে জানা যায়। বলেন কি এসব? শুনতে খারাপ লাগছে? সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেয়ে খাবেন? হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা উপন্যাস বইটি পার্ট 12। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো সুর করে কি যেন বলেন, শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরাইয়া চমকে ওঠেন। বলেছিল, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলছেন, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলি কি বুঝতে পারছো না? উনি কি সবসময় এরকম করেন, না আজই করছেন? প্রায়ই করেন। ফালতু আলাপ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরাইয়া বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারদিকে খুব উঁচু করে দেওয়াল দিয়েছে। দেওয়ালে আবার সুচালো লোহার শিক বানানো, যেন চোর দেওয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে, গেট দারোয়ান নেই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেওয়া। রাতে বিরেতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে। 3 তলা বাড়ি, 1 তলা 2 জন ভাড়াটে থাকেন। 3 তলায় 2 জন ভাড়াটে, 2 তলায় সবাই নিয়ে থাকেন বাড়িওয়ালা। এদের কারোরই সঙ্গে সুরাইয়ার কোনো যোগাযোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়ার পাশে ডান দিকে ফ্ল্যাট থেকে আব্দুল মজিদ সাহেব। বেটে খাটো মানুষ, গাট্টা গাট্টা চেহারা, মুখে সব সময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে নিয়ে বের হন তখন ভুর ভুর করে দরজা বন্ধ পাওয়া যায়। সুরাইয়ার সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ার কয়েকবারই হচ্ছে, এভাবে তাকাবেন না। আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে কিছু বলছি না। কোনো একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উল্লের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যতই বড়ই হোক আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে পড়ে। দরজায় ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথাও টেলিফোন করবে ভাইজানের বাড়িতে, তাকে কি বলবে? ভাইজান 10টা ভেতরে ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদ। এই কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবেন, এত রাত কোথায় খোঁজ করবে? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1-2 রাত বাইরে থাকেই। অফিস কি কেউ রাত 1টা পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাওয়া। নাম হাসানুজ্জামান, বয়স 32, পরেন চেক ফুল শার্ট,
খয়েরি দেখতে, সুন্দর, হালকা পাতলা। টেলিফোনের তার গলায় স্বর খুব মিষ্টি। সুরাইয়া চমকে উঠল। সি সি, এইসব সে কি ভাবছে? হাসপাতালের কথা, মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসছে ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারান্দায় বসে আছো কেন? সুরাইয়া উঠে দাঁড়ালো। আকলিমা বেগম ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে আসছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটানো। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবেন। ভদ্রলোকের নাম রাকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ তো বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত সময়ে আসতে বলেন। দুপুর 2টা, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তায় পরকাল, মন্ত্রতন্ত্র, ভূত প্রেত বিষয়ক। দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গরজটা তার গত কয়েক মাস। ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সে টাকার শোক মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরে আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত মুখে বলেন, জিডি এন্ট্রি করুন বলে তিনি হাই তুলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসের হাই আগ্রহ করে জিডি এন্ট্রি করেছিলেন। তারপর জিজ্ঞেস করেছিলেন, এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? তিনি বললেন, কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করবেন? সব থানায় ইনফরমেশন করা হয়। তারপর মানে? সব থানায় আপনারা জানালেন, তারপর থানাগুলি থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছু করা হবে। আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজতে বের হবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখেই এরা কুল পায় না, আবার মানুষ খুঁজতে বের হবে। তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দেই কেন? রেকর্ডের জন্য দেই। একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন। ভাই মিসিং। হতে পারে না। জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যেই এ ধরনের কেস গোটা দশকের দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়ে টেনে হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রথলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসাবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে বলে জানা যায়। বলেন কি এসব? শুনতে খারাপ লাগছে? সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেয়ে খাবেন?